আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্লাস শুরুর আগে সবসময় যেটা বলে থাকি, আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমরা আজকের ক্লাসে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ক্লাস ক্লিয়ারলি শোনা যাচ্ছে সাউন্ড। তারপর আপনারা বলবেন আমার কথা কি স্পষ্টভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অবশ্যই আমাকে একটু জানান। আচ্ছা, আমি একটু সময় নেব আপনাদের জন্য, যেহেতু আজকের ক্লাসটি অধিক গুরুত্বপূর্ণ ক্লাস, যেখান থেকে আপনার প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে। তো আজকের ক্লাসটিকে অবশ্যই আপনারা বেশি গুরুত্ব দিবেন আশা করি। আপনারা অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন আর সব ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আর বেশি সময় নষ্ট করব না আপনাদের। যদিও একটু অসুস্থ ছিলাম, যাক আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আর 1 মিনিট সময় আপনাদের নষ্ট করব। বাকিরা যারা ক্লাসে যুক্ত হয়েছেন, কষ্ট করে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন অথবা আপনাদের নিজস্ব টাইমলাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে আপনারা খুব সহজে ক্লাসটি করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি আর সময় নষ্ট করব না, আপনাদের সময় নষ্ট করব না, আমি ক্লাসেই চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা আজকে আলোচনা করব সন্ধি বিচ্ছেদ নিয়ে। শুরু করি, হ্যাঁ, দেরি করব না, অনেক সময় অলরেডি নষ্ট হয়ে গেছে। আমরা ক্লাসেই চলে যাই, সেখান থেকেই আলোচনা করব। কি আছে আজকে আমাদের আলোচনায় আমরা সেটা অবশ্যই দেখব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। যাই হোক, আমি আর দেরি করব না। আচ্ছা, যাই হোক, আপনারা আশা করি সবাই ক্লাসে চলে এসেছেন, আর আমি আর বিলম্বিত করব না, শুরু করি। আমাদের বিগত বছরগুলোতে সন্ধির প্রশ্নগুলো কেমন এসেছিল এবং আমরা সেগুলো রুলসের মাধ্যমে কিভাবে পড়াবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো। জাস্ট একটু ধৈর্য ধরুন। আর আপনারা যারা ক্লাসটি পাচ্ছেন না, কষ্ট করে আমাদের যেই অফিসার ফেজটি রয়েছে সেই ফেজে গেলে আপনারা ক্লাসটি পাবেন। যারা ক্লাস পাচ্ছেন না তারা কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। অনেকেই যুক্ত হয়ে গেছেন অলরেডি, আর আমরা সময় নষ্ট করব না। ওকে, অনেকে লিঙ্ক পাচ্ছে না নাকি, আমি বুঝতে পারি না লিঙ্ক কেন পাচ্ছেন না। যারা লিঙ্ক পাচ্ছেন না আমাকে ইনবক্সে মেসেজ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? আর দেরি করব না, অনেক সময় কিন্তু অলরেডি চলে যাচ্ছে, কারণ আমরা আমাদের ক্লাসে পৌঁছাইতে হবে, ক্লাস করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি সময় আর নষ্ট করব না, অনেক সময় অলরেডি নষ্ট হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেকেই ক্লাস পাচ্ছেন, আমি বুঝি না কেন এরকম হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন সম্ভবত বোঝা যাচ্ছে, অসুবিধা নাই এখন। যাই হোক, আমি শুরু করে দিচ্ছি। দেখেন, আমরা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি বা নিবন্ধন পরীক্ষা দিব, তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলি। শুধু যে নিবন্ধন পরীক্ষা তা না, নিবন্ধন ছাড়াও কিন্তু অন্যান্য যত জব প্রিপারেশন আপনি নেবেন, চাকরির পরীক্ষা দিবেন, প্রত্যেকটা পরীক্ষাতে সন্ধি থেকে প্রশ্ন এসেই থাকে। তো
আর সন্ধির প্রশ্নগুলো আমরা কিভাবে সহজে ওভারকাম করব এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখব সেজন্য আমাদেরকে অবশ্যই একটু কষ্ট করতে হবে। তো সেই কষ্টগুলো কীরকম কষ্ট করতে হবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে জানতে হবে। সেই রুলসগুলো আমরা যদি অতিক্রম করতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে অনেক কিছু লিখতে পারবো। আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন ক্লাসটি। আচ্ছা দেখেন, সন্ধি বিচ্ছেদ আমি আপনাদের সুবিধার জন্য একটু সাউন্ডটা আরেকটু বাড়িয়ে নিব যেন আপনারা বুঝেন খুব সহজেই। দেখেন, সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় একটু কমেন্ট করেন তো আপনারা। এই প্রশ্নটা বারবারই আসে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। অবশ্যই সন্ধি ব্যাকরণের ধ্বনি তথ্যে আলোচিত হয়। সন্ধি ব্যাকরণের ধ্বনি তথ্যে আলোচিত হয়। এরকম এমসিকিউ আসলে আশা করি আপনারা সেটা লিখতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপরে আমাদের যে প্রশ্নগুলো আসে, আরও কিছু প্রশ্ন আসে যে সন্ধির প্রধান সুবিধা কী, সন্ধির প্রধান সুবিধাটা কী, দেখি আপনারা কমেন্ট করেন, এটা আমি শেষে অ্যান্সারটা বলবো। আচ্ছা, তারপরে দেখি বিগত বছরগুলোতে সন্ধি থেকে প্রায় অনেক প্রশ্ন আসে, যেমন স্কুল পর্যায়ে 2তে আসে, স্কুল পর্যায়ে আসে, কলেজ পর্যায়েও আসে। তার মানে 3টা ক্ষেত্রে সন্ধি থেকে প্রশ্ন আসে, তাও কম না, 3 থেকে 4টি প্রশ্ন সন্ধি থেকেই আসে। তাহলে আমাদের এখানে কিন্তু 4টা এমসিকিউ আমাদের নিশ্চিত হয়ে যাবে যদি সন্ধিটা আমরা ভালো করে পড়ি। দেখেন, 17তম কলেজ নিবন্ধন এটাতে এখন অনেকে সুপারিশপ্রাপ্ত হয়েছে, সেখানে এই প্রশ্নটা এসেছিল যে চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। দেখেন, 4টা অপশন কিন্তু এখানে দেওয়া আছে, আমরা কোনটা দাগাবো। যখন আমি আপনাদেরকে রুলসগুলো দেখাবো, রুলসের আলোকে আপনাদের সাথে বিশ্লেষণ করব, তখন কিন্তু এগুলো আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তখন বুঝবেন যে চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হতে পারে। তারপরে একটু দেখেন, প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। আপনারা যেগুলো পারেন সেগুলোর আনসার নিজেরা করতে চেষ্টা করেন। হ্যাঁ, প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। এখানে 4টি অপশন আছে, প্রতিযোগ বর্তন, প্রতিযোগ আবর্তন, প্রতি বিসর্গ বর্তন, প্রতি বিসর্গ আবর্তন। তাহলে কোনটা আমাদের হবে সেটা আপনারাই চিন্তা করে নেবেন। তারপরে এখানে দেখেন, ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, যেটা 16তম স্কুল পর্যায়ে এসেছিল। ব্যর্থ না বিযোগ অর্থ, না ভযোগ অর্থ, না ভ্যাযোগ অর্থ, কোনটা হবে আমাদের। দেখেন, এগুলো কিন্তু আমরা এখন রুলস জানি না, না জানার কারণে অনেকে কিন্তু আন্দাজি দাগাবো, তাই না। আবার অনেকে জানি, স্কুলের জীবনে পড়ছি, কিছুটা আমাদের মনে আছে, ঠিক সেইভাবে আমরা কিছুটা হলেও পারি। আবার অনেকে এগুলো আন্দাজি দাগাবেন, অনেকে এসএসসিতে পড়ছেন সেই অনুযায়ী দাগাবেন। কিন্তু রুলস আমরা কয়জনে জানি? আমাদেরকে মূলত এগুলো রুলস এবং রেগুলেশন মেনেই যদি করি তাহলে কিন্তু আমাদের হবে। দেখেন, একজনে কিন্তু আনসার বলছে, বাট আমি দেখব আনসার কোনটা সঠিক হয় তার সাথে মিলে কিনা। একটু আমার কথাটা আগে বলেন, ক্লাস কি আটকাচ্ছে কিনা, ক্লাস কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে আপনারা কমেন্ট করেন। সবচেয়ে বেশি খারাপ লাগে আপনারা ক্লাসে একেবারেই অনুপস্থিত বেশি থাকেন, ক্লাসে উপস্থিতির সংখ্যা একটু বাড়াতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু আমরা ওই ক্লাসগুলো কোর্সেই করাই। এই জন্য অনেক ক্ষেত্রে আপনারাও বলেন, অনেক ক্ষেত্রে আপনারাও হতাশা হয়ে যান যে স্যারে আবার ক্লাসগুলো কেন বন্ধ করলো, কেন নিচ্ছে না। আমি তো চাচ্ছি আপনাদেরকে ফ্রিতে যতটুকু দেওয়া সম্ভব হয় আমার ক্ষেত্রে আমি ততটুকু আপনাদেরকে ফ্রিতে দিব। যতটুকু দিলে আপনারা পাস পর্যন্ত করতে পারবেন আমি ততটুকু আপনাদেরকে দেব। বাট এরপর আমরা কোর্সে কেন চলে যাই? কারণ কোর্সে গেলে সামান্য একটা কোর্স ফি দিয়ে এরা ভর্তি হয়। অবশ্যই ভর্তি হলে সেই টাকার একটা মায়া থাকে, ওই মায়া দিয়েই কিন্তু তারা ক্লাসগুলো করে। আর 2-3 মাস ক্লাসগুলো করার পরে ওদের ফ্রিলিটা নিশ্চিত হয়ে যায়, পাস করে ফেলে। এই জন্য আমরা আসলে ওখানে নিয়ে যাই। ঠিক আছে, তো ফ্রি ক্লাসগুলোর প্রতি মূল্য অনেকেই দেয় না, এই জন্য আসলে অত্যন্ত বেশি খারাপ লাগে। তো যাই হোক, একটু দেখেন, চতুষ্পদ সন্ধিতে যদি 3টি স থাকে, দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালব্যস্ব, 3টি স যদি কোনো যুক্ত বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে সেই স উঠে গিয়ে সেখানে বিসর্গ বসে। এ দেখেন কোন জায়গায় বিসর্গ, এই স উঠে বিসর্গ বসবে। এখানে নাই, এটা বাদ, এখানে নাই, এটাও বাদ, এখানে নাই, এটা বাদ। দেখেন এখানে বিসর্গ আছে, তাহলে আমাদের এটা, এখানে আমি যোগ চিহ্নটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, এটা আমাদের সঠিক হবে।
এখানেও আমি যোগ চিহ্নটা দিতে ভুলে গেছি, এখানে দিতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা না দিলেও কোনো অসুবিধা নাই। ওকে, তারপরে দেখেন প্রত্যাবর্তন। হ্যাঁ, প্রত্যাবর্তন হচ্ছে প্রতিযোগ আবর্তন। কিভাবে হয়েছে আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিব। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? বিযোগ অর্থ, ব্যর্থ। আচ্ছা, এগুলো কিভাবে হয়েছে আমরা এখন আলোচনা করব। আপনারা আশা করি এগুলো বুঝবেন যে চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদটা কিভাবে হলো, প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কিভাবে আমরা লিখছি, ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ আমাদের কিভাবে হলো, এখন আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব। আশা করি আপনারা খাতা কলম এগুলো সামনে রাখবেন এবং অবশ্যই আমি যে রুলসগুলো লিখবো সেগুলো আপনারা কষ্ট করে খাতায় নোট করে নেবেন, তাহলে আর এগুলোতে কোনো অসুবিধা হবে না আপনাদের জন্য। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে যেইটা দেখাইছিলাম সেইটাতেই যাই, যেটা গুরুত্বপূর্ণ সেটাতে যাই। দেখেন, শব্দের শেষে, এটা হচ্ছে আমাদের নিয়ম 1, শব্দের শেষে জফলা থাকলে, শব্দের শেষে জফলা থাকলে কি হবে? আমাদের জ হবে। কি হবে? জ হবে। শব্দের শেষে জফলা থাকলে সেই জফলা উঠে গিয়ে আমাদের কি লিখতে হবে? জ লিখতে হবে, অর্থাৎ অন্তস্থ জ লিখতে হবে। ঠিক আছে? এখন আমি যদি বলি কাব্য, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখো, কাব্যর মূলে কি আছে? কাব্যটা কি লেখে? কবি লেখে। তাহলে এটার মূলে আছে কবি, আর এই জফলা থাকলে এটার জন্য আমাদেরকে জ লিখতে হবে। তাহলে কবি যোগ জ, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আমি আরেকটা যদি বলি বর্ণ, তাহলে এটা শেষে কি আছে? জফলা আছে। তাহলে বর্ণের মূলে কি আছে? বর্ণ, আর শেষে জফলা থাকলে আমাদেরকে এখানে জ লিখতে হবে। আশা করি এই রুলসে কারো কোনো অসুবিধা নেই। আমি আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি, যেমন পদ্ম। পদ্ম, এটার মূলে কি আছে? পদ, আমি পদ লিখছি, তারপরে এ জফলার জন্য আমাদেরকে লিখতে হবে জ। আশা করি আপনারা এটা বুঝছেন, এখানে কারো কোনো অসুবিধা নেই। অর্থাৎ শেষে জফলা থাকলে আমাদের কি লিখতে হবে? একটা অন্তস্থ ঝ লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমরা এটাও বুঝছি, এখানেও কোনো অসুবিধা নাই আপনাদের। আমরা এবার নিয়ম 2-তে চলে যাব। নিয়ম 2-তে চলে যাব। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝবো না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে কি একটু ঘোলাটে মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, কোনো ঘোলাটে হচ্ছে? একটু একটু ঘোল ঘোল মনে হচ্ছে? আমাকে বলেন তো। একটু একটু কি ঘোল ঘোল মনে হচ্ছে ক্লাসটি? ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছেন আপনারা? অবশ্যই আমাকে বলবেন যে স্যার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাদের সুবিধার জন্য ফ্যানটি অফ করে দিচ্ছি। আচ্ছা, অবশ্যই আমাকে বলবেন যে স্যার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। একটু একটু ঘোলাটে হলে আমাকে অবশ্যই বলবেন যে স্যার ঘোলাটে হচ্ছে। ঠিক আছে না? আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বিষয়টা, আমি কি ক্লাসটি কেটে আবার নতুন করে ক্লাস যুক্ত করব নাকি আমাকে বলেন যে স্যার ক্লাসটি ঘোলাটে দেখা যাচ্ছে, আমি আবার নতুন করে যুক্ত করতে পারি, অসুবিধা নেই। বলবেন যে স্যার আপনি ক্লাসটি কেটে দেন, কেটে কি নতুন করে আবার আসবো ক্লাসে? তখন তো আবার অনেকরে পাবো না। বলেন,
এটা অনেক ক্ষেত্রে রেজুলেশনের কারণে এরকমটা হয়ে থাকে। আচ্ছা স্যার বোঝা যায়, আচ্ছা ঠিক আছে যদি বোঝা যায়। আমি জানি না আজকে কেন এমন হচ্ছে, আমার ভাগ্যটাই খারাপ আজকে। যাই হোক, আমি আসি নিয়ম, আমরা 2 নাম্বার নিয়মে চলে যাচ্ছি। এখন দেখেন এই 2 নাম্বার নিয়মটা হচ্ছে, এটা একটু আগে যেখান থেকে আমি বললাম, শেষে যদি কখনো দেখো ভ ফলা থাকে, ভ ফলা থাকে শেষে বলতে মাঝে আর কি, ব ফলা থাকলে সেই ভ ফলা উঠে গিয়ে সেখানে রস্যকার হবে। কি হবে? রস্যকার হবে। ব ফলা থাকলে সে ব ফলা উঠে গিয়ে রস্যকার হবে। এটা বোঝার জন্য বললাম, ব ফলা থাকলে সে ব ফলা উঠে গিয়ে রস্যকার হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি অনিত, তাহলে এখানে দেখেন এই বর্ণের শেষে ব ফলা রয়েছে, অর্থাৎ ব ফলা যুক্ত অবস্থায় আছে, তখন সেই ব ফলাটা উঠে গিয়ে এটার নিচে কি হবে? অবশ্যই আমাদেরকে রস্যকার দিতে হবে। তাহলে আমরা লিখলাম অ নরসিকার নো, অনু, আর এই যে রস্যিকার, এটার জন্য আমাদেরকে রস্যই দিতে হবে, আর তয়ের ত, অনুযোগ ইত, অনুযোগ ইত। আমরা আরেকটা দিই, যেমন অন্যয়। দেখেন অ ঠিক আছে, আমরা অ ঠিকই লিখলাম। এখানে নর নিচে ভ ফলা থাকলে সেখানে রস্যকার হবে, অনু যোগ, এখানে দেখেন নয়ের সাথে একটা অযুক্ত আছে, তার মানে অ আর অন্তস্থ অন্তস্থ, অনুযোগ অয়, অন্যয়। ঠিক আছে, আরেকটা আমি লিখি অন্বেষণ। দেখেন অ ঠিক আছে, কোনো অসুবিধা নাই, নয়ের নিচে ভ আছে, তার মানে হচ্ছে রস্যকার যোগ, একার থাকলে এ, আস, মধ্যন্বস্বয়ের মধ্যন্বস্ব নয় ন, অনুযোগ অ্যাসন, অন্বেষণ। আশা করি এটা বুঝছেন। আর শিক্ষার্থীরা আরেকটা লিখি আমি, এটা আপনারা লিখবেন তন্নি, এটা আপনারা নিজেরাই লিখবেন, এটা আপনারা লেখেন তন্নি, এটা আপনারা লিখেন। আচ্ছা, আজকে সমস্যাটা কেন হয়েছে আমি বুঝতে পারছি, অসুবিধা নেই, পরবর্তী ক্লাস থেকে আমাদের এই ঘোলাটিটা হবে না। ঠিক আছে, এই ঘোলটা কেন হয়েছে আমি লাইটিংটা অফ করে আবার দিচ্ছি। এই ঘোলটার কারণ আমি বুঝতে পারছি, অসুবিধা নাই, এই ভুলটা আর ভবিষ্যতে হবে না। ঠিক আছে, ওকে। তার মানে আপনারা এবার বুঝছেন যে ত ঠিক থাকবে, নরসিকার নু, কারণ ভ ফলা থাকলে নরসিকার নু হয়, আর এই দীর্ঘইকার থাকলে দীর্ঘইকারের দীর্ঘই হবে। ঠিক আছে, আশা করি এই রুলসটা আপনারা বুঝছেন, এখানেও কোনো অসুবিধা নাই। এটা বুঝছেন কি না আমাকে বলেন, যে স্যার এটাও আমরা বুঝছি, কোনো অসুবিধা নাই। তাহলে আমি পরে চলে যাচ্ছি। যদিও আমাদের এইভাবে পড়াচ্ছি, কারণ আমাদের কোর্স যেগুলো হবে সেগুলো তো আরও ডিটেলস পড়াবো। এটা যেহেতু একটা অনলাইন ক্লাস বা সবার জন্য উন্মুক্ত, এই জন্য আমরা আসলে এখানে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন জফলা, এই জফলা নিয়ে আমরা আবার আলোচনা করতেছি। জফলা থাকলে তবে এই জফলাটা কোথায় থাকবে? এই জফলাটা মাঝে থাকবে। আগেরটা ছিল কিন্তু শেষে থাকলে কিন্তু আমরা ঝ লিখছি, শেষে থাকলে এই ঝ অর্থাৎ অন্তস্থ ঝ লিখছি, তাই না? আর এখন এই যে জফলা, সেই জফলাটা কোথায় থাকবে? মাঝে থাকবে। এই জফলাটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে, শব্দের মাঝখানে থাকবে। শব্দের মাঝখানে যদি জফলা থাকে তাহলে কিন্তু সেটার জন্য আমাদেরকে রস্যইকার লিখতে হয়। কি লিখতে হবে? রস্যইকার লিখতে হবে। আমি আবার বলি, শব্দের মাঝে একটু ভালো করে লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। শব্দের মাঝে যদি জফলা থাকে তাহলে সেই জফলার জন্য আমাদেরকে রস্যইকার লিখতে হবে। শব্দের মাঝে যদি জফলা থাকে সেটার জন্য আমাদেরকে রস্যইকার লিখতে হবে। আমি এবার আপনাদেরকে বলি, যেমন প্রত্যুষ, একটু আমি লিখি। দেখেন এই জফলাটা কোথায় রয়েছে? মাঝে রয়েছে, তাই না? তখন আমাদের আগের যে বর্ণ তার সাথে আমাদের রস্যইকার লিখতে হবে। তাহলে আমরা লিখি প্র, এইটার সাথে রস্যইকার লিখতে হবে তি, প্রতি যোগ, দেখেন এখানে কি আছে? রস্যকার রয়েছে, রস্যকারের জন্য রস্যু লিখতে হবে। আমরা এখানে রস্যু লিখছি, এখানে মধ্যন্বস্ব প্রতি যোগ উস, প্রত্যুষ। ঠিক আছে, এর আগে একটা প্রশ্ন তোমাদের আসছিল একটু আগে, যেটা 16তম নিবন্ধনে আসছিল, প্রত্যাবর্তন। দেখেন প্রত্যাবর্তন,
তো আপনি আমার কি আছে জফলা আছে তাই না, তার জন্য আগের বর্ণের সাথে কি দিতে হবে, রস্যিকার দিতে হবে। তাহলে প্র ঠিক থাকতে হবে, ত কিন্তু এটার সাথে যেহেতু জফলা আছে তার জন্য এটার আগে রস্যিকার দিতে হবে। প্রতি যোগ এখানে আকার আ সাউন্ড রয়েছে, আ থাকলে আমাদেরকে লিখতে হবে আ, আর ভয়ের ভ, ত রেফে ন বর্তন, তাহলে প্রতিযোগ আবর্তন। হ্যাঁ, আমরা আরও কিছু জিনিস আপনাদেরকে দেখে অভ্যাস, এটা একটু আপনারা নিজেরা করে দেন আমাকে, অভ্যাস এটা আপনারা নিজেরা করে দেন, এটা আপনারা নিজেরা করে দেন। এখন তো জানছেন তাই না, এখন তো শিখছেন যে জপলা থাকলে কি হবে আমাদেরকে। আমি কিন্তু আজকে ওইভাবে পড়াতে পারতেছি না, বা আরও সহজে কীভাবে পড়ানো যায় সেটা পারতেছি না। কেন? কারণ আমি এখনও অসুস্থ, এখন আমার প্রচণ্ড গলা ব্যথা করতেছে, তারপরও আসছি ক্লাসে। কারণ একদিন যদি আমি ক্লাসটা না নিই আপনারা অনেক পিছিয়ে পড়বেন, আমার কাছে এটা মনে হয় আর কি। যেহেতু ক্লাসগুলো নেওয়াই শুরু করছি, একদিন না নিতে পারলে নিজের কাছেই আনইজি লাগে যে ক্লাসটা কেন নিতে পারলাম না, ক্লাসটা আর একটু ভালো করে পড়াইলেও তো ভালো লাগতো ক্লাসের মধ্যে। হ্যাঁ, এই ক্লাসটা কেটে দেওয়ার পরে আমার হতাশা বেড়ে যাবে যে না রে, এইভাবে তো আরেকটু জিনিস বাকি রয়ে গেছে, এই জিনিসটা তো আরেকটু সহজে বোঝানো যেত, বা এই রুলসটা তো আজকে পড়াইলাম না কেন, এটা পরের ক্লাসে কি মনে থাকবে কি থাকবে না, এই একটা টেন্ডেন্সি আমার মধ্যে কাজ করে। এটা সবসময়ই কাজটা করে। আমি যখন আমি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করি সেখানেও যখন পড়াইতে যাই, হ্যাঁ, কোনো একটা রুলস যখন পড়াই, পরেরটা আবার ভুলে যাই তখন আমি আবার পথে পথে আস্তে আস্তে চিন্তা করি, না রে যদি আরেকটু সহজে বোঝাতে পারতাম, বা এই রুলসটা যদি ওদেরকে আরও সহজে বোঝানো যেত, তাহলে আমার কাছে অনেক বেশি তৃপ্তিদায়ক মনে হতো। কিন্তু পরবর্তীতে অনেকগুলো যখন ভুলে যাই যে এটা পড়াবো কিন্তু ভুলে গেছি, আর পড়ানোর সুযোগ থাকে না, তখন কিন্তু নিজের কাছে হতাশা লাগে। যাই হোক, আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ, ভরসা রাখুন, অনেক ভালো কিছু পাবেন আপনারা। যাই হোক, আপনারা কিন্তু এটা বুঝছেন। দেখেন, অ ঠিক আছে আমাদের, আর এই ভ যেহেতু জফলা আছে এটার সাথে আমাদের কি দিতে হবে, রস্যইকার দিতে হবে। আর এখানে আ সাউন্ড অর্থাৎ আ রয়েছে, আর এই শস্য আস, হ্যাঁ, অভিযোগ আস, অভ্যাস। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা এটা বুঝছেন। ঠিক এইটা আপনারা একটু বলে দেন, যেহেতু এইটা বারবার পরীক্ষাতে আসে, ইত্যাদি এটা আপনারা করে দেন, ইত্যাদিটা আপনারা করেন, ইত্যাদি আপনারা করেন। আর যদ্যপি একটা পরীক্ষাতে আসে, যদ্যপি এটাও আপনারা করে দেন, ঠিক আছে। এই দুইটা আপনারা করতে পারলে বুঝবো আপনারা সন্ধি থেকে এই রুলসটা ভালো করে শিখতে পারছেন। ভালো করে শিখতে পারছেন। আমার মনে হয় ক্লাস আপনাদের ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না বলেই উপস্থিতি অনেক কম। যাই হোক, আপনারা শিক্ষক নিবন্ধন দিবেন, আমি দোয়া করি মন থেকে আপনারা যেন টিকেন, অবশ্যই টিকবেন, একবারে টিকবেন। আমার সাথে যারা থাকবে তারা একবারে টিকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মন থেকে দোয়া করে দিব। দেখেন, এই তো অনেকেই লিখছে, ধন্যবাদ। এমডি মাইনুদ্দিন হুজাইফি, অসংখ্য ধন্যবাদ, আপনার হয়েছে। মিস তানহা ইসলামেরও হয়েছে, শামসুন্নাহার মার্জিয়ারও হয়েছে, এমডি মনিরুল ইসলাম হয়েছে, ইতিযোগ আদি, তন্নিরও ইতিযোগ আদি হয়েছে, যদি যোগ ফিনা, এই যদি যোগ ফিনা এখানে কিন্তু একটা অ সাউন্ড রয়েছে, তা আমি যদি বলি যদি যোগ অফি, ঠিক আছে তাই না, একটা অ সাউন্ড রয়েছে, দেখো যদি যদ, হ্যাঁ, তাহলে যদ অ আছে, এইটা অটা এখানে আমাকে লিখতে হবে। আর ফরাসিকার ফি আমি এটা লিখছি। আচ্ছা, এইটা তো অসুবিধা নাই, যেহেতু এখান থেকে প্রত্যাবর্তন 2016 সালে আসছে, 16তম নিবন্ধনে আসছে, 2016 সালে না, বাকিগুলোও কিন্তু প্রত্যুষও আসছে, বারবারই আসছে, কোনো অসুবিধা নেই। আপনারা এই রুলসটা তো কোনো অসুবিধা নাই, সন্ধি বিচ্ছেদের এটা পারবেন, ওকে, পারবেন এটা। আমরা নিয়ম 4-এ চলে যাচ্ছি, তাই না? 4 নাকি 3 আপনারা বলেন তো, আমি ভুলে গেছি, কত মনে রাখবো বলেন। একটু আগে যেটা পড়াইছি সেটা নিয়ে আলোচনা করব। যেমন 3টা স যদি আমরা কখনো পাই, হ্যাঁ, সন্ধিতে 3টা স থাকলে, আচ্ছা নিয়ম 3, ওকে, 3টা স যদি কখনো আমরা পাই সন্ধিতে, তাহলে 3টা স যুক্ত বর্ণর সাথে যদি থাকে, তাহলে সেই সগুলো উঠে দিয়ে আমাদেরকে এখানে বিসর্গ লিখতে হবে, ঠিক আছে।
একটু আগে লিখলাম, ওই যে তোমাদেরকে বললাম, তোমরা সরি আপনাদেরকে বললাম, আপনারা সেটা করতে পারছেন। হ্যাঁ, যেমন আমি যদি আপনাদেরকে বলি নমস্কার, কি হবে এখানে বলেন তো? বললাম যুক্ত বর্ণের সাথে যদি 3টা শ-এর একটা শ থাকে, সেই শ-টা উঠে গিয়ে সেখানে কি হবে, এটাকে কি বলে? বিসর্গ। তাহলে আমাদের বিসর্গ হবে। যেমন আমি যদি বলি নম, এবার আমাদের শ আছে, শ-টা উঠে গিয়ে সেখানে কি হবে? তারপরে কি যোগ কয়কার কা রকার, ঠিক আছে, নম বিসর্গ কার। আমি যদি বলি দুশ্চিন্তা, এটা আপনারা করে দেন, দুশ্চিন্তা। তা আমি এটাও করে দিই, অসুবিধা নাই। এখানে কি হবে? শ-এর জন্য হবে বিসর্গ, আর সরসিকা সি নয়তো আকার, দুশ্চিন্তা। এবার আপনারা এটা করে দেন ভাস্কর, এটা আপনারা নিজেরা করেন, ঠিক আছে। আবিষ্কারও আপনারা নিজেরা করবেন। এই যে একটু আগে 2017তম নিবন্ধনে যে প্রশ্নটা এসেছিল চতুষ্পদ, একটু আপনারা করে দেন, করেন, এইটা আপনারা করেন। এটা আপনারা করে দেন, ভাস্করটা আপনারা করেন। দেখেন ভাস্কর, হ্যাঁ আপনাদের হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এটার জন্য আমাদের কি লিখতে হবে? যোগ করে কর, ওকে। আবিষ্কার, আবি যোগ আবি বিসর্গ যোগ কার, ওকে। চতুষ্পদ, এটা তো আপনারা জানেনই, এটা আপনারা নিজেরা করে দেন। এরপরে আমি 4 নম্বর আলোচনায় চলে যাচ্ছি, যেখান থেকে প্রশ্ন আসেই আসে এবং আসবেই আসবে, সেটাতে আসি। আমি চলে যাচ্ছি সেটাতে, দেরি করব না, আমি খুব দ্রুত। আমাকে একজন ইনবক্সে গতকালকে মেসেজ দিয়ে বলছে যে স্যার আপনার ক্লাসগুলো একটু দ্রুত নেওয়ার চেষ্টা করেন। আসলে অসুস্থ মানুষ, তারপরে ক্লাসে আসছে, এত দ্রুত আসলে পড়ানোটাও একটু টাফ হয়ে যায়, মাথাটা এখনও চক্কর দিচ্ছে। তারপরও আপনাদের ভালোবাসা পেয়ে আসছি। আপনারা ক্লাসটা একটু শেয়ার করলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। আপনাদের টাইমলাইনে এই ক্লাসগুলো রেখে দিবেন, ঠিক আছে। তারপরে এইখান থেকে যদি কেউ না বুঝেন, স্যার আপনি ক্লাসে বুঝাইছেন, আমি একটু বুঝি নাই, আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাতুল এখানে মেসেজ দিবেন যে স্যার আপনি তো বুঝাইছেন, এটা বুঝি নাই। শুধু যে এটা তা না, 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে। এই জিকের কথা বাদ, জিকে নিয়ে এখন আমি পড়াচ্ছি না। বাংলা এবং ইংরেজি নিবন্ধন সংক্রান্ত যত প্রশ্ন আছে, কষ্ট করে এখানে আমাকে একটা মেসেজ করবেন, অথবা আজকের ক্লাসে যা পড়াইছি যদি না বোঝেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ভয়েসে পারি বা ছোটো ভিডিও ক্লিপ তৈরি করে পারি, বা আমি আবার আপনাকে ভিডিও কল দিয়ে হোয়াইট বোর্ডে পারি, যেইভাবে পারি আপনাকে আমি বুঝাবো, ঠিক আছে। এটা অবশ্যই ভাই বোন হিসাবে যে দায়িত্ব এবং কর্তব্য জায়গা থেকে অবশ্যই আপনাদের জন্য আমি চেষ্টা করব। যেভাবে পড়ালে আপনারা বুঝবেন, যেভাবে পড়ালে আপনাদের নিবন্ধনটা হয়ে যাবে, আশা করি আমি সেইভাবে আপনাদের জন্য চেষ্টা করব। শুধু যে ক্লাসে পড়াচ্ছি বা আমি নিজের মতো করে বকে গেলাম, আপনারা পড়লেন না, তা হলো না। হ্যাঁ, অনেক কোর্সে আমি নিজেও পরীক্ষা করার জন্য ঢুকি, যেখানে 500-600 স্টুডেন্ট থাকে। ওরা আপনার মেসেজের মানে আপনি যে আপনি ওদেরকে একটা প্রশ্ন করবেন, ওরা প্রশ্ন জবাব তো দিবেই না, বরঞ্চ মেসেজে যা কিছু লিখবেন তারা সেটা ইগনোর করবে, কিছুই বলবে না। কিন্তু আমি তাদের মতো না। আপনাদের ভাই হিসেবে যত খুশি আমাকে এখানে মেসেজ করবেন, কথা বলবেন, কোনো টপিক না বুঝলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে, আমার যদি জানা থাকে আমি সে জানা থেকে আপনাদেরকে অবশ্যই হেল্প করতে চেষ্টা করব। যাই হোক, আপনারা আশা করি এইটা লিখে রাখছেন। তো আমরা 4র্থ রুলসে চলে আসি। দেখেন এটা বারবার পরীক্ষাতে আসে, অনুস্বার। এটার নাম অনুস্বার, অনেকে বলে অনুষ্কার। অনুস্বার কি? অনুস্বার থাকলে আমাদেরকে কি লিখতে হবে? ম লিখতে হবে। যে যে জায়গায় আমরা অনুস্বার পাবো সে জায়গায় ম লিখতে হবে। এই প্রশ্নটা সম্ভবত কততমতে আসছিল আমার স্পষ্টভাবে মনে নাই, তারপরও মনে নাই আমার কততমতে জানি আসছিল। এটা শুধু কততম না, কয়েকটা পরীক্ষাতে আসছিল, ঠিক আছে। যাই হোক, আমার যদি একটু মনে থাকে আমি আবার বলবো, স্পষ্টভাবে এখন মনে করতে পারতেছি না। হ্যাঁ, কয়েকটা পরীক্ষাতে আসছিল। আচ্ছা যাই হোক, কী হবে? ম হবে। যেমন আমি যদি বলি সংবাদ,
সংবাদ, সংসার, হ্যাঁ সংসার, সংবাদ। ওকে, আর আরেকটা কথা, আমাদের যে মটা হবে সে ময়ের নিচে একটা হসন্ত হবে, হসন্ত, ঠিক আছে, হসন্ত হবে। যেমন আমি যদি বলি এখন অনুস্বার আছে, এটার জন্য ম লিখব, তাহলে দেখেন স অনুস্বারের জন্য ম, সম যোগ বাইকার বা বাইকার বা দবাদ, সংবাদ, ঠিক আছে। অর্থাৎ অনুস্বারের জন্য আমাদের কি লিখতে হবে? ম লিখতে হবে। এরপরে দেখি, এই তো আরেকটা অনুস্বার আমরা পেয়ে গেছি, এটার জন্য আমাদের কি লিখতে হবে? ম সম যোগ সার, সংসার, ঠিক আছে। আশা করি আপনারা এই জিনিসটা ভালো করে বুঝছেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দিই, যেমন এটা আপনারা করেন, আরেকটা আপনারা করেন। সংবর্ধনা, এটা করেন আপনারা। এটা আপনারা করেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখছেন সংরক্ষণ, তারপরে লিখছেন সংবর্ধনা। এগুলোতে কোনো সেন্স নাই, এগুলোতে কোনো সেন্স নাই। সেন্স যেখানে সেই জিনিসটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা এগুলো বুঝছেন, এখানেও আপনাদের অসুবিধা নাই। ইনশাল্লাহ খুশি হলাম, আপনারা খুব সহজেই ভালো একটা কিছু করতে পারবেন আমার বিশ্বাস। আমরা এবার নিয়ম 5-এ চলে যাচ্ছি। তার আগে আমাকে বলেন, এগুলো বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে কি না? এগুলো বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে কি না? কোনো অসুবিধা হচ্ছে কি না? দেখেন, যদি কোনো পঞ্চমে মনো দিয়া কোনো শব্দ শুরু হয়, মনো দিয়া, যেমন মনোযোগ, মনোরোগ, হ্যাঁ, তারপর হচ্ছে কি মনোহর, হ্যাঁ, এরপর হচ্ছে মনোনীত, এরকম যদি কোনো শব্দ মনো দিয়া শুরু হয়, নৌকান্ন দিয়া শুরু হয়, তাহলে মাথায় রাখতে হবে এই যে সেখানে যে আপনার এই যে ওকারটা আছে না, মনো লিখতে গেলে যে ম, এই নৌকান্ন, এই যে ওকারটা আছে না, সে ওকারটা ন উঠবে না, সে ওকারটা উঠে সেখানে আমাদেরকে কি লিখতে হবে? অবশ্যই বিসর্গ লিখতে হবে, ঠিক আছে। কি লিখতে হবে? বিসর্গ লিখতে হবে। আমি আবার বলি, মনো দিয়ে যদি শব্দ শুরু হয়, মনো দিয়ে শব্দ শুরু হলে সেখানে যে মনোর মধ্যে যে ওকারটা আছে না, সে ওকারটা উঠে আমাদেরকে এখানে বিসর্গ লিখতে হবে। আমি এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, যেমন উদাহরণ দিচ্ছি, যেমন মনোহর, একটা বুঝলে বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন ম ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখেন এখানের মধ্যে কিন্তু ওকার আছে, বললাম ওকারটা উঠে, মনো দিয়ে শুরু হয়েছে, ওকারটা উঠে এখানে বিসর্গ হবে। তাহলে আমরা ওকারটা উঠাই দিলাম, এখানে লিখবো বিসর্গ, তারপরে হরের হর যোগ হরের হর, মনোহর। ওকে, আশা করি এটাতে অসুবিধা নাই। তাহলে আমি আবার একটু লিখি, মনোরম, এটা আপনারা করে দেন, মনোরমটা আপনারা করে দেন, ঠিক আছে, এটা আপনারা করে দেন। অথবা আরেকটা দেই, মনোনীত, এটাও আপনারা করে দেন আমাকে। এই দুইটা আপনারা করে দিলে আমি বুঝবো, এইটা তো আপনাদের কোনো অসুবিধা নেই। মনোবিদ, এটাও করে দেন। ওকে, তাহলে মনোহর আপনারা বুঝছেন, মনোরম, মনোনীত, তাহলে এটা বুঝছেন আপনারা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের নামগুলো আমি পড়বো, নাম পড়লে ভালো লাগে আপনাদের, বলেন, তাহলে আপনাদের নাম ধরে ধরে আমি বলবো, ঠিক আছে। এই যে আমাদের মনিরুল ইসলাম ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। শাকিলা খাতুন আফা লিখছে, হ্যাঁ, বাইনুদ্দিন ভাইও লিখছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। নীলপরি, হ্যাঁ, মিস তানহা লিখেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আপনারা অনেক ভালো কিছু করবেন, ঠিক আছে। যাই হোক, আমি বলি এবার, হ্যাঁ, তাহলে
রম, ঠিক আছে, মন কি নিত। আচ্ছা, তারপর হচ্ছে মনোবিদ। আমার হাতের লেখা যদিও এত ভালো না, আপনাদের তো হাতের লেখা ভালো, তাই না? আপনারা সুন্দর করে লিখেন, আমার যা শুধু বুঝাই দেওয়ার আমি বুঝাই দিচ্ছি, আপনারা আরও সুন্দর করে হাতের লেখা লিখবেন, এটাই আপনাদের কাছে আমার কামনা। দেখুন মনোবিদ কি হবে? মনোবিসর্গ বিদ, আশা করি বুঝছেন। আমরা এখন 6 নঙ্গে চলে যাচ্ছি, অর্থাৎ নিয়ম 6-এ চলে যাচ্ছি। দেখেন একদম সহজ এটা, কিন্তু পরীক্ষাতে আসে। অন্তস্থ থাকলে একার হয়, একদম সহজ কথা। আপনারা একটু সহজ করে লিখবেন, আপনাদের খাতায় লিখবেন। স্যারে তো একটু কিপটা মানুষ, এই জন্য ওই আপনার কলমের কালি বেশি নষ্ট হবে, মার্কারের কালি বেশি নষ্ট হবে বলে একটু লিখতে চাই না, আলসেমি করি। আপনারা আরও সহজ করে লিখবেন যে অন্তস্থ থাকলে একার হয়, ঠিক আছে? এইভাবে আপনারা লিখবেন। অর্থাৎ কোথায়? একটা মাত্র শব্দে। যেমন আমি যদি বলি শয়ন, এই যে দেখেন অন্তস্থ আছে, আছে না? এটার জন্য একার হবে, কি হবে? একার। তো একারটা কোথায় হবে? শুরুতে হবে। দেখেন অন্তস্থ আছে জন্য লিখবে সে যোগ অন্তস্থ অ, তাহলে অন, সে যোগ অন, শয়ন, ঠিক আছে? তাহলে আপনারা শয়নটা নিজেরা করে দেন, শয়ন নিজেরা করে দেন, হ্যাঁ আপনারা পারবেন, শয়ন নিজেরা করে দেন, ওকে? তারপর নয়ন, এটা পরীক্ষাতে আসে, এটা পরীক্ষাতে আসে, এটা আপনারা করে দেন। তাহলে আমি আর এখানে আর দেরি করব না, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলছে স্যার সবার লেখাগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, এই জন্য আপনি কি লেখেন সেগুলো দেখা যাচ্ছে না। আমি একটু আপনাকে বলি, দেখেন আপনি কিভাবে দেখেন আমি জানি না। আমার এখানে ভাঙ্গাসুর একটা মোবাইল আছে, এখানেও কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আপনার যদি ভালো না লাগে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এটাতে চাপ দিলে সবগুলো কমেন্ট হারিয়ে যাবে, হারিয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এইবার এটাকে বড় করে লিখতে পারবেন, এই যে এইভাবে ধরে, এই যে দেখেন এখানে কিন্তু এটা বড় হয়ে যাবে, এটা বড় দেখা যাবে, এই যে এখন কিন্তু বড় হয়ে গেছে, তাই না? আপনাদেরকে এখন মোবাইল চালানো শেখাইতে হবে, কীভাবে মোবাইল চালাইতে হয়। আমরা একদিন মোবাইল চালানো নিয়ে ক্লাস করব, ঠিক আছে? ওকে, আপনারা এই যেগুলোতে ক্লিক করলে আমাদেরটা হবে সেটা আপনারা করতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝছেন। আমরা তারপরে চলে যাচ্ছি। আপনারা কি ক্লাস করবেন কিনা, ভালো লাগে কিনা আমাকে একটু জানায়েন, ভালো লাগে কিনা ক্লাস আমাকে একটু জানায়েন। আমরা ম্যাক্সিমাম আরও 3টা ক্লাস নিলে আমাদের সন্ধির রুলসগুলো শেষ হবে। তো এত ধৈর্য কি আপনাদের আছে কিনা যে স্যার আমরা 3টা ক্লাস নেওয়ার মতো? হ্যাঁ আছে। যেমন যদি কখনো 6 থাকে, 6 হ্যাঁ, 6-এর সাথে 6 যদি একসাথে লাগানো থাকে, অর্থাৎ যুক্ত বর্ণ অবস্থায় থাকে, তাহলে এই 6টা বাদ যাবে, 6টা বাদ, এটা কি বাদ যাবে, ওকে? তো এইটা বাদ যাবে, মাথা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা বাদ যাবে। কি বললাম আমি আবার বলি, 6 অর্থাৎ 2টা স যুক্ত অবস্থায় থাকলে প্রথম 6টা বাদ যাবে, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসে। যেমন প্রতিচ্ছবি, দেখেন এইটা সন্ধি বিচ্ছেদটা কি হবে? প্রতি যোগ একটা শত বাদ যাবে, হ্যাঁ, তারপরটা কি হবে? ছবি, প্রতিচ্ছবি। খেয়াল করছেন? অর্থাৎ একটা ছ বাদ যাবে, এটা বাদ গেছে, তাই না? এটা বাদ, তাহলে বাকিটা যেভাবে সেভাবে। এখানে কোনো পরিবর্তনের তেমন কিছু নেই, শুধু 2টা থাকলে একটা বাদ যাবে। কোনটা বাদ যাবে? আগেরটা বাদ যাবে, তাই না? তাহলে তো এটা তো আপনারা জানছেন। তাহলে এখন বিচ্ছেদটা করে দেন, বিচ্ছেদ, এটা আপনারা করে দেন, বিচ্ছেদটা করে দেন। বিচ্ছেদ যদি পারেন তাহলে পরিচ্ছেদটা করে দেন, পরিচ্ছেদ যদি পারেন তাহলে আপনারা আচ্ছাদনটা করে দেন, এটা করে দেন, ঠিক আছে? এটা করে দেন। তাহলে আমরা 6 নাম্বার রুলসে আসি। আশা করি আপনারা বিগত
আজকের ক্লাসে যে 5টি করাইছি নিয়ম সেগুলো ভালো করেই শিখছেন, ভালো করেই জানছেন। আমি কিন্তু এগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো নিবন্ধনে এসেছিল আপনার তৃতীয় নিবন্ধন থেকেই তো সরাসরি এমসিকিউ রিলেটেড অর্থাৎ প্রিলিমিনারি যেটাকে বলে সেটা শুরু হয়েছিল। তার আগে কিন্তু সরাসরি সেটা সামান্য কিছু প্রশ্নের মাধ্যমে নিয়োগ হয়ে গেছিলো আর কি। যাই হোক, আমরা দেখি এইগুলো যেগুলো বারবার আসে আমি ওই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে রুলসের সাথে মিল করে আমি আলোচনা করতেছি যেন আপনাদের অসুবিধা না হয়। দেখেন আপনারা অনেকেই কিন্তু করছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো বিচ্ছেদটাও আপনাদের হয়েছে, অসংখ্য ধন্যবাদ। অনেকে লিখছে, অনেকে লেখে নাই। বিচ্ছেদ তাহলে আমাদের কি হবে, বি ঠিক থাকবে যোগ একটা স কাটা যাবে, আচ্ছা বিচ্ছেদ ঠিক আছে। পরিচ্ছেদ পরি ঠিক থাকবে, একটা স বাদ যাবে, সদ। ওকে, তারপর আচ্ছাদন আ ঠিক থাকবে, এখানে একটা স কাটা যাবে, পরেরটা ঠিক থাকবে, সাদন। ওকে, আশা করি আপনারা ষষ্ঠ যে রুলসটা সেটাও ভালো করেই বুঝছেন, কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেই। ওকে, ধন্যবাদ। আমি এখন সপ্তম যে রুলসটা সেখানে চলে যাচ্ছি। এটা বুঝছেন তো, তাই না? যদি না বুঝেন আমাকে অবশ্যই বলেন যে স্যার বুঝি নাই, বলেন, আমি আবারও বুঝাই দিব আপনাদেরকে। অসুবিধা নাই তো? নাই? আচ্ছা, এবার দেখেন আকারের সাথে যদি কখনো ভ থাকে, আকারের সাথে যদি কখনো ভ থাকে, অর্থাৎ আমরা অনেক কিছুই লিখি তারপরে ভ চলে আসে। যেমন আমি যদি লিখি সা বুক, দেখেন আকারের সাথে এখানে ভ আছে, এটা হচ্ছে ভ, আর এটা হচ্ছে ভ, ভাল্লুকের ভ। হ্যাঁ, ভ এটা হলো ব। যদি ব থাকে কিসের সাথে, আগে আকার আছে তারপরে ব, এইভাবে আছে। যেমন আমি আবার যদি বলি, দেখেন আগে আকার তারপরে ভ যদি কখনো থাকে, এরকম যদি কখনো পান, অর্থাৎ ভয়ের আগে যদি আকার থাকে, তাহলে কিন্তু সেই ভটা উঠে গিয়ে ভয়াকার, অর্থাৎ এটা সম্পূর্ণটা উঠে গিয়ে সেটা আপনাকে ঔকার লিখতে হবে। কি লিখতে হবে? ঔকার লিখতে হবে। তো একটা যদি না করে আপনি সেটা বুঝবেন না। আমি আগে একটা আপনাদেরকে করাচ্ছি, একটুখানি কি বলছেন ভাই, আমি বুঝি নাই, একটুখানি দিয়ে করান, বুঝলাম না। আচ্ছা, এটা আপনারা এই রোজটা একটু বুঝতে অসুবিধা হবে, আমি আগে আপনাদেরকে নিয়মের মধ্যে আনি, তাহলে আপনারা বুঝবেন। দেখেন আমি আগে লিখি ভাবুক। ওকে, বললাম কি আকার তারপরে ভ থাকলে সেটা ঔকার হবে। সেটা কিসের ঔকার হবে? আগের বর্ণের সাথে ঔকার হবে। তাহলে স্যার এখানে আকার আছে, এখানে ভ আছে, তাহলে দুইটা বাদ, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে আগেরটার সাথে কি হবে? ও হবে, ভূ যোগ এখানে রস্যুকার মানে কি রস্যু আর কয়ের ক উক, তাহলে ভৌ যোগ উক। আশা করি এটা আপনারা বুঝছেন, ভৌ যোগ উক। তাহলে আমি আরেকটা বলি সাবুক, এইবার আপনারা করে দেন, একটু আমি করাই দিই তাহলে বুঝবেন। হ্যাঁ, দেখেন আকার আছে আর এখানে ভ আছে, ভ আর আকার থাকলে আগের বর্ণের সাথে ঔকার হবে, তাহলে আমি আবার ঔকার, হ্যাঁ ঔকার হবে। তাহলে আমি কি ছয়ের সাথে ঔকার যোগ এখানে কি আছে রস্যুকার, তাহলে কি হবে রস্যু আর এখানে কয়ের ক, তাহলে আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চৌযোগ আমরা লিখছি। এবার আমরা নাবিকটা আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে ফাবক। এটা আপনারা নিজেরা করে দেন, ফাবকটা নিজেরা করে দেন, এটা আপনারা নিজেরা করেন। হ্যাঁ, এটা আপনারা নিজেরা করেন। আরেকটা আছে নাবিক, এটা আপনারা করে দেন, নাবিক এটা আপনারা করে দেন। দেখেন যদিও এখানে আছে, কি আছে এটা স্যার রস্যিকার আছে, এটা কিন্তু পরের বর্ণের সাথে ই হবে, ইক হবে, ইক, আর তার আগে টাকার, কিন্তু ওইভাবে করেন।
ধন্যবাদ, আপনাদের হয়েছে। সেটা হবে ফাবক কি হবে, ফুল যোগ অক, পরেরটা হবে নো যোগ ইক। এবার আমাকে বলেন আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখছেন কিনা, যারা আমার ক্লাসে নতুন এসেছেন নতুন কিছু শিখছেন কিনা বলেন আমাকে, যে স্যার নতুন কিছু শিখছি আমরা, অসুবিধা নাই। আপনার টোটাল বাংলাতে, বিশেষ করে আমার কাছে ভালো লাগে বাংলাটা, বাংলা যদি আমি ইংলিশের টিচার, বাট বাংলাটা আমার কাছে অধিক বেশি ভালো লাগে। দীর্ঘদিন ধরে বাংলা পড়াইতে পড়াইতে নিজের প্রতি একটা কনফিডেন্স চলে এসেছে। আসলে বাংলা সাবজেক্টটা আমার সবচেয়ে প্রিয় একটা সাবজেক্ট, এই জন্য এটা আমি পড়াই। হ্যাঁ, সব জায়গাতেই পড়াই, অনেক নিবন্ধনের স্টুডেন্টও পড়াইছি। তো আমরা কি আরেকটা করাতে পারবো কি না, সেই সময় আপনাদের আছে কি না আমাকে একটু বলেন তো। সেই সময় কি আপনাদের আছে কি না যে স্যার আরেকটা আমাদেরকে করাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি বলেন তাহলে আমি করাইতে পারি, আমার কোনো অসুবিধা নাই। ওকে, আমি 8 পর্যন্ত পড়াই আজকে। হ্যাঁ, যেহেতু নামাজ পড়তে হবে, অনেক রাত হয়ে গেছে অলরেডি। আচ্ছা দেখেন, র থাকলে আমাকে বিসর্গ লিখতে হবে। কি লিখতে হবে? বিসর্গ হয়। কি বললাম? র থাকলে বিসর্গ লিখতে হয়। কি থাকলে? এটাকে ভয়, অনেকে বলে ভয় শূন্য র, ভয় শূন্য র বলে। আবার আমরা গ্রাম অঞ্চল থেকে যারা পড়াশোনা করছি, বাপরা যারা পড়াশোনা করছে, এটাকে অনেকে র বলে। আসলে এটা ভয় শূন্য র বলে আর কি। যাই হোক, মানে ভয়ের নিচে শূন্য দিলে সেটাকে র বলে আর কি। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা যদি থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? আমাকে সেটা উঠাই দিয়ে সেটার জন্য বিসর্গ লিখতে হবে। যেমন আমি একটা যদি বলি ফাতরাস, দেখেন আমি আগে বোঝানোর জন্য বলি, তাইলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আমাদের এইখানে কোথায় র আছে? হ্যাঁ, এই তো এখানে র আছে, তাহলে সেটা উঠে গিয়ে সেখানে আমাদের বিসর্গটা লিখতে হবে, তাইলে হয়ে যাবে। আমরা আগেরটা সব ঠিক থাকবো। প্রাত, এখানে কি আছে? র, এটার জন্য বিসর্গ লিখতে হবে যোগ, এবার স্যার আনলেন কোন জায়গা থেকে? এই যে আকার আছে সবসময় মাথায় থাকবে, আকার থাকলে আ হয়। ওকে, আকার থাকলে কি হয়? আ হয়। এটা আপনাদের মাথায় সবসময় থাকতে হবে। ঠিক আছে? এটা তাহলে আপনারা বুঝছেন। তারপর আমি যদি বলি নিরাকার, মাথা থাকতে হবে শেষের রটা না, কিন্তু শেষে কিন্তু বিসর্গ বসেও না। হ্যাঁ, মাঝখানে রয়ের কাজ করতে হবে। তাহলে আমাদের এই দেখেন এখানে র আছে, তো রয়ের জন্য কি লিখতে হবে? বিসর্গ লিখতে হবে যোগ এ আ মানে কি? আর এই কারের কার, নিযোগ আকার মানে কি? নিরাকার। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছেন। এবার আমি আপনাদেরকে দেই, আপনারা নিজেরা করেন। যেমন নিরাশা, এটা আপনারা করেন। নিরোগটা আপনারা করেন। এটা আপনারা করেন। এই দুটো আপনারা করেন, সবাই করেন, সবাই। এগুলো আপনারা করেন, করে দেন আমাকে দ্রুত। সবাই করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এইখানে নিরোগ, আমার তো বানান ভুল হয়েছে। ঠিক আছে, আমার বানান ভুল হয়েছে, অসুবিধা নাই। যে নিরোগ, ওকে, নিরোগ। হ্যাঁ, নিরোগ, আমার বানান ভুল হয়েছে, অসুবিধা নাই। এইখানে দেখেন, এইখানে একটু ভুল আছে। শাকিলা ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। শাকিলা ম্যামের ঠিক আছে। হ্যাঁ, ওনার হয়েছে, অসংখ্য ধন্যবাদ, ওনার হয়েছে। আমি এটা একটু বলি, নিরাশা, তাহলে কি হবে? নি যোগ আশা। হ্যাঁ, নিরাশা। ওকে, আচ্ছা
এটাতে দেখেন এটা একটু সমস্যা আছে, তিনটা শব্দ, রোগ। আমি কি বানান ভুল লিখতেছি নাকি আল্লাহ মাহবুদে জানে। আচ্ছা আমি কি বানান কি ভুল লিখতেছি কি না দেখি একটু ওয়েট। না আমি বানান ভুল লিখতেছি না। দেখেন নিরোগ, নীরব, নিরস, এই যে বানানগুলো এগুলো যদিও দীর্ঘিকার দিয়ে করা, কিন্তু আপনার সন্ধি করার সময় সবগুলো রস্যিকার দিয়ে লিখতে হবে। এটাই হলো এখানে একটু ভুল, আর কিছু না। তাহলে সব এগুলো কি আছে, এই তিনটা শব্দ, বেশি না, তিনটা শব্দ, নিরোগ, নীরব, নিরস, নীরব, নিরোগ, নিরস, ঠিক আছে। তাহলে এখানে দেখেন নীরবটা কি আছে, দীর্ঘিকার দিয়ে যদিও আছে, আপনার কিন্তু সন্ধি করার সময় রস্যিকার দিয়ে লিখতে হবে। নি আর এখানে র আছে, তাহলে এখানে কি লিখতে হবে, ও, আর কি লিখতে হবে, ওকার আছে যেহেতু, তাহলে আমাদের ওকারের জন্য কি লিখতে হবে সে বলেন তো আপনারা, ওকারের জন্য কি লিখতে হবে বলেন, কি লিখতে হবে সে বলেন তো, এটা কি লিখতে হবে, হ্যাঁ, ওগ। আর পরেরটা কি, এটা অনেকে কিন্তু এইভাবে সরাসরি কিন্তু অনেক বইয়ের মধ্যে রোগের দেওয়া আছে, কিন্তু তারপর আমাদের এটা সঠিক। দেখেন তারপরে কি হবে, নীরব, কি লিখতে হবে, নীরব, নি যোগ অব। তাহলে নিরসের ক্ষেত্রে কি হবে এটা আপনারা বলে দেন তো, নিরসের ক্ষেত্রে কি হবে, নিরসের ক্ষেত্রে কি হবে একটু আমাকে একটু বলেন, নিরসের ক্ষেত্রে কি হবে, নিরসের ক্ষেত্রে কি হবে একটু বলেন তো আমাকে। ঠিক আছে, দেখেন আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এই জিনিসটা যে রোগ, এই র থাকার পরও কিন্তু আপনি এই রোগ লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর পরেরটা দেখেন নি যোগ এই রস আমাদেরকে লিখতে হবে, অস বলে কোনো কথা না, এটা রস, এটা ব্যতিক্রম। কিন্তু সন্ধিতে অনেক কিছু ব্যতিক্রম আছে, যেমন আমি যদি এখন আপনাদেরকে একটা দেই ব্যতিক্রম দিব, রুলস করাইছি একটু আগে, কিন্তু তারপর সেটা আপনার কাছে ব্যতিক্রম মনে হবে। যেমন আমি এখন বনস্পতি দিব, এটা আপনারা করে দিবেন, ঠিক আছে। বলবো বনস্পতির সন্ধি বিচ্ছেদ কোনটি, বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, ক নাম্বার বনযোগ পতি, খ বন যোগ পতি, ঘ বনস যোগ পতি, ঘ বনযোগ প্রতি। এখানে কোনটা সঠিক আপনারা একটু কমেন্ট করেন তো। এখানে কোনটা সঠিক বলেন তো আমাকে, একটু কমেন্ট করেন তো। দেখছেন, আহা, এটা আসছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে। এই যে কিছুদিন আগে যে পরীক্ষা হয়েছিল সেখানে কলেজে আসছিল, কলেজ পর্যায়ে এসেছিল। তো এই প্রশ্নটা আপনারা অনেকেই কিন্তু ভুল, এই যে দেখেন এখানে যারা আছে সবাই কিন্তু মোটামুটিভাবে ভুল লিখেছেন। অনেকে বলছে স্যার এটা হবে, আমার কাছেও তো মনে হবে হ্যাঁ স্যার এটাই তো হবে। কেন স্যার, আপনি একটু আগে বললেন তিনটা স থাকলে, দন্তস্ব, তালব্যস্ব এবং মূর্ধন্যস্ব থাকলে সেটা উঠে গিয়ে বিসর্গ বসে। এখন আবার আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। নিপাতনের সিদ্ধ সন্ধি যে সন্ধি কোনো নিয়ম মানে না, কোনো নিয়মের মধ্যে থাকে না, সেটাকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। আর নিপাতনের সিদ্ধ সন্ধি কোনো নিয়ম মানে না। আপনি যদি বললেন যে স্যার এটার জন্য এটা না হবে না, কারণ সে তো কোনো নিয়ম মানে না, সে কোনো রুলস মানে না, তাহলে এটা হবে না। তাহলে কি হবে, সে হবে বনপতি, অর্থাৎ দন্তস্ব বাদ। তাহলে কি হবে, বন যোগ পতি। এটা একটু মুখস্থ করতে হবে।
এটা কি করতে হবে, এটা একটু মুখস্থ করতে হবে, আর এত টেনশনের কিছু নাই, এটা একটু মুখস্থ করতে হবে। এই প্রশ্নটা 8ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল এই প্রশ্ন, সেম প্রশ্নটা। এবং আপনারা যারা বিভিন্ন গ্রেডের পরীক্ষা দিচ্ছেন, কি জানি বলে, এই তো ভুলে গেছি, মাঝখানে একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে এটাকে আমি দেখছিলাম দেওয়া হয়েছিল। তো আশা করি মাথায় রাখবেন যে বনস্পতি এই শব্দটা হচ্ছে নিপতনে সিদ্ধ সন্ধি। পরীক্ষাতে আসে যে নিপতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নিচের কোনটি, সেখানে বনস্পতি দিয়ে দেয়। এটা কোনো নিয়ম মানে না, এটা কোনো নিয়মের মধ্যে নাই। একটু আগে আমরা যে নিয়মটা পড়েছি সেখানেও ওটা পাবেন না, কিন্তু এটার আনসারটা হবে এটা দিলে ভুল হবে। ঠিক আছে, আশা করি আপনাদের অসুবিধা নাই, কিন্তু সবাই ওই যে রুলস পড়াইছে সেই রুলসের সাথে মিল করিয়ে আপনাদের হয়েছেন। তো আর কি পড়াবো কি না, আপনাদেরকে আর ধৈর্য আছে কি না আমাকে একটু জানান, আর পড়াবো কি না। আর আপনারা অনেকেই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য একদম মাজায় গামছা বেঁধেই নেমে গেছেন। আশা করি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরেই সার্কুলারটা পেয়ে যাবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি আমি, যদি কখনো যে আপনার এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি সময় বেশি পাবেন না, সময় পাবেন 2 থেকে আড়াই মাস। আবেদন করার 2 থেকে আড়াই মাসের মধ্যে ফ্রিলি পরীক্ষা হয়। এই জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি আগে থেকে প্রস্তুতি না নেন তাহলে এই একটা কঠিন সমুদ্রের মধ্যে আপনি ওই যে সাঁতার জানেন না, এখন আপনাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হলো, আপনি মানে আর কোন দিকে যাবেন, কোনো কুল কিনারা নাই, পরিশেষে আবার বাড়িতে আসতে হবে। যেন সেই সমস্যা না পড়েন, আপনারা আগে থেকে প্রস্তুতি নেবেন। আশা করি আপনাদের কিছু বইয়ের কথা আমি বলে দিব, ওই বইগুলো কিনে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব। আর এখনও নতুন কোনো বই আসে নাই বাজারে, এখন বই কিনে শুধু টাকা নষ্ট করার দরকার নাই, কারণ নতুন বইয়ে নতুন আপডেট পাবেন। পুরনো বইয়ে সেটা তো আগের বছরের বই, সেখানে তো আর এই যে সমসাময়িক যেসব ঘটনা ঘটছে সেগুলো তো আর থাকবে না। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অনলাইনে প্রচারিত অনেকে বই বিক্রি করে, কি জানি বলে এই তেলাপোকা বা ইন্দুরের ওষুধের মতো প্রচারণা করে, আর সেগুলোতে না তাকিয়ে ভালো ভালো রাইটার বিসিএস ক্যাডারদের হ্যান্ডনোটগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো পড়বেন, সেগুলো কিনবেন, সেগুলো পড়লে আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। এই হলো আমার কথা। আর এখন পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন বলেন, আমি অবশ্যই আনসার করব, অসুবিধা নাই। আর যেহেতু আজকে 8টা পর্যন্ত পড়াইছি, আমি আর এখন যতদিন ভালো লাগে এখন টানা ক্লাস দিব ভাই। এখন বলবো না যে সপ্তাহে 3 দিন পড়াবো ভাই। আমার ওই মেসেঞ্জার গ্রুপের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন। মেসেঞ্জারের সাথে যুক্ত থাকলে লাভটা হলো কি, আমি ক্লাসের আপডেট আপনাদেরকে দিতে পারতেছি, এমনকি আমার যে গ্রুপটা বা অফিসের যে ফেসটা এটার সাথে আপনারা যুক্ত থাকবেন, তাহলে এখান থেকেও আপনারা ক্লাসের আপডেটটা পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ আমার কাছে ভালো লাগলে আমি পড়াবই, এটা কোনো মানে আমার তেমন আমি অজুহাতও দিতে পারি না। তো আপনাদেরকে এখন আমি যেটা বলবো সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আপনারা অনেকেই আরও নিয়ম পড়াবো, বাবা আরও নিয়ম পড়াবো, নামাজ পড়ি না এখনও, নামাজ পড়বো, আর অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আরও নিয়ম পড়াবো, আগামী ক্লাসে পড়াবো, চেষ্টা করবো ক্লাসের টাইমটা আরেকটু এগিয়ে আনার। ঠিক আছে, আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই বাংলা এবং ইংরেজির সাথে আপনারা জিকেটা ফ্রিতে পাবেন। আমি একটা কোর্সের আয়োজন করতে যাচ্ছি, সেটা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করেই করা হয়েছে, অনেকের সাথে যোগাযোগ করছি। তো আপনারা অন্য ভিন্ন কোথাও না গিয়ে তারপর যাচাই বাছাই করতে পারেন, না গিয়ে আমাদের এই যে কোর্সটা সেখানে আপনি ভর্তি হতে পারেন। তো ফ্রি ক্লাসের পাশাপাশি যদি ওই কোর্সে থাকেন, আমি আপনাদের কিছু পিডিএফ দিব, আমি আপনাদের কিছু হ্যান্ড নোট দিব এবং আপনাদেরকে কিছু সাজেশান দিব। হ্যাঁ, সব কিছু মিলিয়ে বইয়ের তালিকা দিব, সব কিছু মিলিয়ে আশা করি আমার শরণাপন্ন যদি থাকেন তাহলে আপনাদের ফ্রিলি পাস করতে পারবেন। এবং ফ্রিলি পাস করার পরে রিটেনে আপনাদের কী করতে হবে সব কিছু সাজেশন আমার কাছে পেয়ে যাবেন। আশা করি একজন গাইডলাইন হিসাবে বা একজন গাইড টিচার হিসাবেও আমাকে আপনারা পাবেন, অথবা নিজের বড় ভাইয়ের মতো, অথবা কারো ছোটো ভাই হব, ওইভাবে আমাকে আপনাদের পাশে পাবেন যদি সেটা আপনারা মনে করেন। যে তারপর আমি একদম অনলাইনে যে টিচাররা সবচেয়ে বেশি কোর্স ফি নিয়ে থাকে, আমি তাদের অর্ধেক কোর্স ফি নিব। যেমন আমি বাংলার জন্য হিসেব করছি 300 টাকা, আর আপনাদের এই ইংরেজির জন্য 300 টাকা, টোটাল 600 টাকা দিয়ে আপনাদের এই সম্পূর্ণ সিলেবাসটা আমি শেষ করাই দিব। এরকম একটা প্ল্যান করছি। যদি আপনাদের ভালো লাগে, যে আমার কথাগুলো আপনাদের পছন্দ মতো হয়, তাহলে অবশ্যই
যোগাযোগ করবেন, যোগাযোগ করে কোর্সটা নেওয়ার চেষ্টা করবেন। আশা করি বিশেষ কিছু পাবেন, ভালো কিছু পাবেন, একটা ভালো গাইডলাইন পাবেন, আমার শরণাপন্ন থাকবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা কামিয়াবি হবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এটুকু পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যদি কারো এই পর্যন্ত বা কিছু বলার থাকে বা আমাকে কিছু বলতে চান, কষ্ট করে আমাকে ইনবক্সে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। বেশি না, এই সামান্য কোর্স ফির মাধ্যমে আপনি হ্যান্ড নোটও পাবেন, একদম A to Z আপনি নতুন নতুন যত আপডেট তথ্য রয়েছে সব কিছু আমার কাছ থেকে আপনি জানতে পারবেন। অর্থাৎ নিজে আর কোথাও যেতে হবে না, বাসায় বসে থাকবেন, বাসায় বসে বসে ক্লাস করবেন, পড়বেন ইনশাল্লাহ। তো আজকে এটুকু পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে সেই কামনা করে আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।